Assalamu alaikum. Welcome to the viewers and my dear students in my online class. Firstly, I would like to introduce myself. This is Muhammad Hassan Shikdar, lecturer of English, Haji Lal Mia City University College, Gopalganj. All of us know the present condition of our universe. We know that we are passing a crucial moment now. We know about the pandemic coronavirus. That's why we have been suggested from the Education Ministry, and our Honorable Prime Minister has suggested us to take online class for the betterment of our students. That's why I am appearing here before you. I would like to listen to my class carefully, and I would like to give you some practical hints on transformation of sentence. Today our topic is transformation of sentence, simple complex compound. I would like to clarify you. So I would like to suggest all of you listen to me. Firstly, I would like to mark some sentence. All of you know, according to structure, sentence are three kinds: simple, complex, compound. Now I am telling you in Bengali, that will make it easier to learn it. Duster or eraser. আমরা জানি কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই বাক্যকে দুটি দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অর্থভেদে আর একটি হচ্ছে গঠনভেদে। আমরা জানি অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই পাঁচটি সেন্টেন্স আমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আছে। তবে আজ আমি মূলত আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে গঠনভেদে, অর্থাৎ সেন্টেন্সকে দুটো দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা হয়েছে। গঠনভেদে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা একটু লিখব বা দেখব, সবাই খেয়াল করে। গঠনভেদে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠনভেদে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তিন নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। প্রথমে এই সেন্টেন্স আলোচনা করার অর্থ হচ্ছে, আমার দীর্ঘ 10 বছরের শিক্ষকতা জীবনের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে বুঝতে। তারা মনে করে এটা 6 মাসের কোর্স। আমি তাই চেষ্টা করবো আজকে 30-40 মিনিটের মধ্যে ক্লাসে এই সেন্টেন্সটা শেষ করার। গঠনভেদে সেন্টেন্স আমি ছক আকারে দেখাবো। আগে একটু ধারণা দিই। সিম্পল সেন্টেন্স, যার অর্থ হচ্ছে সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। আর যৌগিক বাক্য।
সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব আমি বিস্তারিত। আমি তিনটা সেন্টেন্স কি আগে চেনাবো, তারপরে এটা কিভাবে একটা থেকে আরেকটায় পরিবর্তন করতে হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। সিম্পল সেন্টেন্স আমরা জানি যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট বোর্ডে পুরো আসে, বোর্ড দেখা যাবে, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, মানে সমাপিকা ক্রিয়া, একটি মাত্র ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এবার আমরা উদাহরণে যাব। সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দেবো, এটা আমি মুছে দিই। আগে হচ্ছে আমাদের সেন্টেন্স চিনতে হবে। আমরা যখন সেন্টেন্স ভালো করে চিনতে পারবো, তারপরে আমরা সহজেই এটাকে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে পরিবর্তন বা রূপান্তর করতে পারবো। তো চেনার উপায়, সিম্পল সেন্টেন্স চেনার উপায়, আমরা খেয়াল রাখবো যে এই বাক্যে একটা সাবজেক্ট থাকবে, একটা মূল ভার্ব থাকবে। তবে কিছু গঠন থাকতে পারে এরকম যে ইন স্পাইট অফ, ডেসপাইট, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট একই অর্থ। ডেসপাইটের সাথে অফ হবে না, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এর অর্থ হচ্ছে সত্ত্বেও। টু ডট ডট টু, এই ডট ডট এর মাঝখানে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এর বাইরে কিছু বসবে না এখানে। তারপরে বিকজ অফ, when to, due to, on account of, অর্থ হচ্ছে কারণ। তারপরে টু বা ইন অর্ডার টু, অথবা উইথ এ ভিউ, টু বা ইন অর্ডার টু প্লাস ভার্ব ইন বেস ফর্ম, এরকম স্ট্রাকচার যদি থাকে V1, অথবা উইথ এ ভিউ টু প্লাস আইএনজি, উইথ এ ভিউ টু একই অর্থ, উইথ এ ভিউ টু প্লাস জাম্প বা ভার্ব প্লাস আইএনজি যাই বলি, অর্থাৎ ইন অর্ডার টু বা টু পরে হলো ভার্বের V1 ফর্ম বসে, বেস ফর্ম বসে, আর উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এছাড়া আরো কিছু স্ট্রাকচার এখানে আছে সিম্পলে হতে পারে, যেমন বাই প্লাস গ্রান্ট হতে পারে, বাই প্রিপজিশন বাই এর পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, উইদাউট এর পরে আইএনজি হতে পারে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, শুধু ভার্বের সাথে আইএনজি হতে পারে শুরুতেই বা বাক্যের শেষে, ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, অথবা বিং হ্যাভিং দিয়েও কোনো বাক্য শুরু হতে পারে, বিং অথবা হ্যাভিং। সাধারণত এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে এর মধ্যে পড়লে সাধারণত সেটা আমরা সিম্পল সেন্টেন্সে ধরে নিই। এছাড়াও সিম্পল সেন্টেন্স এই ধরনের স্ট্রাকচার ছাড়াও হতে পারে আই এম এ স্টুডেন্ট, হেলথ ইজ ওয়েলথ, নলেজ ইজ পাওয়ার,
এরকম অনেক সিম্পল সেন্টেন্স আছে যেগুলো হয়তো এই ধরনের স্ট্রাকচারের সাথে মিলবে না। কখনো কখনো কোনো বাক্যে বি ভার্ব বা হ্যাভ ভার্বও বাক্যের মূল হতে পারে, অর্থাৎ বাক্যে মূল ভার্ব হিসেবে কাজ করতে পারে। তো যেখানে আমরা যে বাক্যে দেখব যে প্রথম অংশে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে মূল ভার্ব আছে, তখন সিম্পলি আমরা সেটাকে সাবঅর্ডিনেট ক্লজকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে লিখব। যদি ওই ক্লজটা কমপ্লেক্স সেন্টেন্সটা যদি হোয়েন দিয়ে শুরু হয়, হোয়েন বা হোয়েন থাকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি করব। যদি বিভার্ব থাকে বিং করব, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং লিখব শুরুতে। আর প্রিন্সিপাল ক্লজ কখনোই কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। এই টপিকসটা মোটেই কঠিন না। আমরা শুধু এই টপিকসটা নিয়ে অনেক ভয় পাই। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এটাকে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। সিম্পল সেন্টেন্স এভাবেই চেনা যাবে। যদি কোনো বাক্যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, বা বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ থাকে, বা টু থাকে, উইথ এ ভিউ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যদি দেখি আমরা সাধারণত কোনো বাক্যে, এ ধরনের স্ট্রাকচারে আমরা সাধারণত সিম্পল হবে। এবার আমরা চলে যাব কমপ্লেক্স কিভাবে চিনব, কমপ্লেক্স বা জটিল বাক্য কিভাবে আমরা করব, শনাক্ত করব। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়। কমপ্লেক্স সেন্টেন্স দূরে রাখলে পুরো দেখা যাবে, এখানে রাখলে কি আরো ভালো দেখা যাবে? কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য আমরা একটু খেয়াল করব। কমপ্লেক্স সেন্টেন্সের আগে সংজ্ঞাটা একটু জানবো। সংজ্ঞা মানে হচ্ছে আমি বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞা লিখি, যাতে আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারি যে বাক্যটা কি আসলে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সে কমপক্ষে দুটি সাবজেক্ট ও দুটি ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে, দুটি ফাইনিট ভার্ব থাকে এবং একটি প্রিন্সিপাল ক্লজ, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আমরা একটু খেয়াল করব প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি যে ক্লজ থেকে যদি বলা হয় যে তিন ধরনের ক্লজ সাধারণত দেখা যায়, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে একটি হবে প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক হবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট, যার অর্থ হচ্ছে পরাধীন খণ্ডবাক্য। ক্লজ মানে হচ্ছে খণ্ডবাক্য। একটা বড় বাক্যের এক একটা অংশকে এক একটা ক্লজ বলা হয়, যে ক্লজে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনিট ভার্ব থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ একটাই হবে, তবে সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের অধিক হতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে পরাধীন খণ্ডবাক্য বা অধীনস্থ খণ্ডবাক্য। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তাকে সাধারণত আমরা কি বলবো, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলা হয়। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলা হয়। বাক্য আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্সের কিছু
উদাহরণ খেয়াল করবো আমরা। এই উদাহরণ দেখেই আমরা বুঝতে পারবো যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাথে কমপ্লেক্স সিম্পল বা কম্পাউন্ডের পার্থক্যটা কেমন। উদাহরণের আগে আমরা কিছু কানেক্টরের নাম লিখবো, যাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেহেতু আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লজ হবে প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, তো আমি যদি সাবঅর্ডিনেট ক্লজটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে সহজেই আমি প্রিন্সিপাল ক্লজটা ধরতে পারবো। আর যখন আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল করব তখন আমার সাবঅর্ডিনেট ক্লজটাকে আমার করতে হবে, চেঞ্জ করতে হবে। আমার প্রিন্সিপাল ক্লজ কখনোই পরিবর্তন হবে না। সিম্পল বাক্যতেও প্রিন্সিপাল ক্লজ ঠিক থাকবে, কম্পাউন্ডেও প্রিন্সিপাল ক্লজের চেঞ্জ হবে না, তবে কানেক্টরের চেঞ্জ হবে এখানে। তবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনবো আগে আমি চেনার উপায়টা লিখে দিই। মনোযোগ দিয়ে সবাই দেখবো যে কিভাবে এটা চেনা যায়। যখনই আমরা বাক্যগুলো সহজে চিনতে পারবো দেখেই, একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য থেকে যখন পার্থক্য করতে পারবো তখনই আমরা এটা আরেকটা সিম্পল থেকে কম্পাউন্ড বা কমপ্লেক্স আমরা করতে পারবো। ইন্টারচেঞ্জ যেটাকে বলা হয়, আমাদের মূল টপিকসই আজ হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমরা এর পরবর্তী ক্লাসে অ্যাকর্ডিং টু দ্য মিনিং সেন্টেন্স আর 5 কাইন্ডস, এই অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, এই বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে আমি প্রথমেই কঠিন টপিকসটা দেখাচ্ছি, দেন আমি সহজ টপিকসগুলো নিয়ে আলোচনা করবো। এর পরের ক্লাসের ডিগ্রি আলোচনা করব। আমরা জানি যে চেঞ্জিং সেন্টেন্সের টপিকস হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, গঠনভেদের সেন্টেন্সে 3 প্রকার, আর হচ্ছে অর্থভেদের 5 প্রকার, ডিগ্রি 3 প্রকার আমরা জানি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, ভয়েস চেঞ্জ 2 প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ, আর হচ্ছে অর্থভেদের যে একটা থেকে আরেকটা পরিবর্তন, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, এই ধরনের পরিবর্তনগুলো আমরা এক এক ক্লাসে দেখব। মোটামুটি আমরা 3 ক্লাসের মধ্যে চেষ্টা করব যে আমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সহ চেঞ্জিং সেন্টেন্সের এই পুরা 5 মার্ক, এটা শুধু ইন্টার লেভেলেই না, আমরা জানি যে এটা 6 থেকেই আছে এবং 9-এ আছে 10 মার্ক, ক্লাস 9-10-এ অর্থাৎ এসএসসিতে আমাদের এটা 10 মার্ক এবং ইন্টারে হচ্ছে 5 মার্ক। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে এসএসসিতে 10 মার্ক দেওয়া হয়েছে। তো কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় আমরা একটু দেখব কিভাবে এটা চেনা যায়। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপর একটু দেখি। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সো আমরা বলতে পারি যে নিম্নোক্ত সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়। তার মানে আমি সাবঅর্ডিনেট ক্লজ চিনতে পারলে আমি কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবো, কারণ সাবঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই থাকে। তো বলা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়, সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়, যেমন কনজাংশনগুলো আমরা একটু দেখবো খেয়াল করে। দো অলদো, দো বা অলদো থাকতে পারে, সিন্স অ্যাজ বিকজ থাকতে পারে। দো অলদো মানে যদিও, আমরা এটার অর্থ সবাই জানি। সিন্স অ্যাজ বিকজ মানে হচ্ছে কারণে, সিন্স অ্যাজ বিকজ হচ্ছে কারণ। সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো ডট ডট দ্যাট, ডট শব্দের অর্থ হচ্ছে যে গ্যাপে হয় অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। যেরকম আমি যদি বলি শি ইজ টু ডাল, সরি শি ইজ সো ডাল দ্যাট শি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এ সিম্পল ম্যাটার। তো এখানে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট আমি কি লিখেছি এখানে ডাল, DULL, ডাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে সো ডট ডট দ্যাটের মাঝে শুধুমাত্র অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি, যেরকম হি ইজ সো ফাস্ট, FAST ফাস্ট, দ্যাট ইজ অ্যাডভার্ব। হি ইজ সো ফাস্ট দ্যাট হি ক্যান নট রিমেইন
হিমসেলফ ইন এ প্লেস, সে এতই দ্রুতগামী যে কোনো একটা জায়গায় স্থির থাকতে পারে না সে, এভাবে আমরা বলতে পারি। তাহলে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপরে হতে পারে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইফ যুক্ত বাক্যটা হ্যাঁ বোধক হতে পারে। ইফ প্লাস অ্যাফার্মেটিভ, আরও হতে পারে ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস। ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স হতে পারে অথবা আনলেস বসতে পারে। আনলেস মানে যদি না, দুটোই কমপ্লেক্স সেন্টেন্স, এবং ইফ প্লাস নেগেটিভ ডু নট, ডাজ নট, ডিড নট, যা শুধু আনলেস, তাই আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। আনলেস মানেই হচ্ছে যদি না। আরও বসতে পারে আমরা জানি হোয়েন, হোয়াইল, হুইচ, অর্থাৎ যত রিলেটিভ প্রোনাউন আছে থট, হাউ, হুজ, when, while, which, what, how, whose সহ যত রিলেটিভ প্রোনাউন আছে এটসেট্রা দিই। তারপরে এই যে কনজাংশনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয় এদেরকে। এই সাবঅর্ডিনেট কনজাংশন যে অংশে থাকবে সেটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই কনজাংশনটি কি গঠিত হয়? সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়, এবং যে অংশে এই ক্লজটা মানে কনজাংশনটা থাকে সেই অংশটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই কনজাংশনগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটা এক্সাম্পল দেখবো এখানে, সিম্পল এক্সাম্পল লিখিনি, আমি মুখে বলে দিচ্ছি। সিম্পলের কিছু এক্সাম্পল বলা হয়নি, যেরকম বলতে পারি হি স্টাডিড হার্ড in order to make a good result. Because of his illness, he could not attend the meeting. In spite of his limitation, he helped the poor in this pandemic situation, just like now we are passing through a coronavirus. So, changing sentence is not a Hercules task at all. We have to work hard. That's why we have to practice a lot. We know practice makes a man perfect. So, listen to me. আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দেখব। কমপ্লেক্স সংক্ষেপে লিখি কমপ্লেক্স সিএক্স। কমপ্লেক্সের এক্সাম্পল আমরা দেখতেছি। কমপ্লেক্সে দেওয়া যায় অলদো দিয়ে এক্সাম্পল দিই। অলদো হি ওয়াক ফাস্ট, যদিও সে দ্রুত হেঁটেছিল, he could not catch the bus, সে বাস ধরতে পারেনি। মানে এই যে অলদো আমরা বলা হচ্ছে যে অংশে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেই অংশটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দো হি ওয়াক ফাস্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা লিখতে পারি সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটা নিঃসন্দেহে তাহলে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বলা হচ্ছে কারণ এটা স্বাধীন, এ নিজে অর্থ প্রকাশ করতে পারে। হি কুড নট ক্যাচ দ্য বাস, সে বাস ধরতে পারেনি, এটা একটা স্বাধীন বাক্য। কিন্তু যখন আমি বলবো যদিও সে দ্রুত হেঁটেছিল, তো কি হয়েছে তার আরও জানার বাকি থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমরা জানি বাক্যে যখন আকাঙ্ক্ষা থাকে তখন ওই বাক্য তার পূর্ণাঙ্গ বাক্য হয় না, তখন আরও অংশ লাগে সে বাক্যটা পূরণ করতে। যেমন আমরা তাকে নির্বাচিত করেছিলাম, কি নির্বাচন করেছি? চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, এগুলো বলতে হয়। তখন ওই যে আমরা বলি যে সিলেক্টেড, ইলেক্টেড, নমিনেট, এই সকল ভার্বের একটা অবজেক্ট থাকার পরেও আর একটা অবজেক্ট লাগে, যাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি, আর যে অবজেক্টগুলোকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলি। যাও আমরা কমপ্লেক্স একটু খেয়াল করবো যে কমপ্লেক্স সেন্টেন্সে অলদো হি ওয়াক ফাস্ট হি কুড নট ক্যাচ দ্য বাস। আরও অনেক ধরনের কমপ্লেক্স হতে পারে, আনলেস দিয়ে হতে পারে। আনলেস ইউ রিড মোর, যতদিন না তুমি বেশি পড়বা, ইউ ক্যান নট লার্ন মোর, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, ইউ ক্যান নট কাট এ গুড ফিগার in the examination.
examination. Unless you read more, you cannot cut a good figure in the examination. তার অর্থ হচ্ছে আনলেস দেখে আমার বুঝতে হবে যে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং আনলেস যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। আনলেস হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এই পুরো ক্লজটা কমা পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এরকম ইফ দিয়ে হতে পারে, ইফ ইউ ইনভাইটেড মি আই কুড গো টু ইয়োর, আই কুড অ্যাটেন্ড দ্য পার্টি। যদি তুমি আমাকে আমন্ত্রণ করতা তাহলে আমি যেতাম, পার্টিতে যোগদান করতাম। তো ইফ হচ্ছে শর্তবোধক বাক্য। আমরা এখানে যদি একটু বলে রাখি যে ইফযুক্ত বাক্য হচ্ছে তিন প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। অর্থাৎ অর্থবোধক বাক্য তিন রকমের হয়। এটা আমরা অন্য জায়গায় কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফ্রম ভার্বে এটা আলোচনা করব। আমরা এই টপিক শেখাতে গেলে অনেক সময় লাগবে। তো অনেক উদাহরণ হতে পারে, আমরা সবগুলোতে মুখে বলে যাই। সো ডট ডট দ্যাট দিয়ে, যেরকম দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট উই ক্যান নট ক্যারি ইট। সো দ্যাট দিয়ে আগেই বলেছি। বিকজ দিয়ে বলতে পারি হি ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ গিলটি অর হি ওয়াজ এ থিফ। দেন আমরা আরও এক্সাম্পল দিতে পারি। when দিয়ে বলতে পারে when we visited the fair we saw many things while I was watching TV he came to my house. That's like অনেক এক্সাম্পল এখানে দেওয়া যেতে পারে, তবে আমরা পরিবর্তনটা দেখব। সো আমরা জাস্ট বুঝে রাখি। পরে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাব। কম্পাউন্ড সেন্টেন্স অনেক সোজা, জাস্ট কানেক্টরগুলো মনে রাখতে পারলেই হবে। কম্পাউন্ড সেন্টেন্সের আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকবে, যদি কোঅর্ডিনেটিং ক্লজও বলা হয়। কোঅর্ডিনেটিং ক্লজ বলে কারণ হচ্ছে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তবে দুটোই প্রিন্সিপাল ক্লজ। আমরা খেয়াল রাখবো যে কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটো ক্লজ থাকবে, দুটো ক্লজই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেরকম আমরা একটা এক্সাম্পল দিলে বলতে পারি হি স্টাডিড হার্ড অ্যান্ড হি কুড মেক এ গুড রেজাল্ট। Work fast or you will miss the bus. Read attentively or you will fail in the exam. অর্থাৎ অ্যান্ড, বাট, ওয়ার এই ধরনের যে বাক্যগুলো, বাট দিয়ে যদি উদাহরণ বলি, যেরকম হি স্টাডিড হার্ড বাট হি কুড নট মেক এ গুড রেজাল্ট। বিপরীত অর্থবোধক, বাট দিয়ে হচ্ছে বিপরীত অর্থবোধক বাক্য হবে। যেমন আমি বলতেছিলাম যে সে অনেক পড়াশোনা করেছিল কিন্তু ভালো ফলাফল করতে পারেনি। অনেক পড়াশোনা করলে ভালো রেজাল্ট করার কথা, কিন্তু যখনই ভালো রেজাল্ট করতে পারবে না তখন এটা বিপরীত অর্থ বোঝাচ্ছে। তো বাট হচ্ছে বিপরীত অর্থ বোঝাতে ব্যবহার হয়। তো কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টরগুলো হচ্ছে এরকম অ্যান্ড, বাট, ওয়ার, ইয়েট। যেখানে বাট বসে সেখানে ইয়েট বসে। হি স্টাডিড হার্ড ইয়েট হি কুড নট মেক এ গুড রেজাল্ট। হি ওয়ার্কড ফাস্ট ইয়েট হি কুড নট ক্যাচ দ্য বাস। জাস্ট লাইক দিস। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল বলেই দিলাম, জাস্ট এখন আমি চেঞ্জ দেখাতে চাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞাটা যদি বলি এরকম হবে, যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকলে, নট অনলি অ্যান্ড, বাট, অর, অ্যান্ড, বাট, ইয়েট, দেয়ারফর, ফর ইত্যাদি ইত্যাদি কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে, যাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে তখন তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। উদাহরণ আমি অনেকগুলোই বলেছি ইতিমধ্যে। এবার আমরা লিখব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের তুলনা। অর্থাৎ আমি একটা ছকের মাধ্যমে তিনটার পরিবর্তন দেখাবো। সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ডের তুলনা। তুলনামূলক ছক আঁকবো, একটা ছক দিয়ে দেখাবো যে কিভাবে পরিবর্তন হয়। মোটামুটি 12-14টা নিয়ম করলে এটা পুরো মোটামুটি শেষ হয়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলে আমরা খেয়াল করবো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকতে পারে। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যার অর্থ আমি আগে লিখে দিয়েছি, অর্থ হচ্ছে সত্ত্বেও।
ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অর্থ সত্ত্বেও, এখানে হবে দো বা অলদো, মানে যদিও। যদি ইনস্পাইট অফ ডেসপাইট থাকে তাহলে আমরা কমপ্লেক্সে লিখবো দো অলদো, কম্পাউন্ডে লিখবো বাট অথবা ইয়েট। বাট দিলেও হবে, ইয়েট দিলেও হবে, দুটোর অর্থই এক, কিন্তু, তথাপি, এরকম বোঝায়। একটা রুল গেল, মোটামুটি 8টা রুল, 8, 9, 10টার মতো ছকে লেখা যাবে। আর হচ্ছে কিছু আমাদের মুখে, মানে আমি বোর্ডে এক্সাম্পল দিয়ে দেখাবো, যেরকম নলেজ ইজ পাওয়ার, ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার, হেলথ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। কিছু কিছু বাক্য আছে আমাদের রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে হবে। দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল হবে দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন অ্যান্ড সরি কম্পাউন্ডে হয়, এটা কম্পাউন্ড করতেছি, দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন অ্যান্ড ইট বিলং টু দ্য অরফানেজ। সিম্পল হবে দ্য রাইটার লিভড ইন এ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ। অর্থাৎ কিছু কিছু বাক্য আমাদের এখানে ছকে আসবে না, রুল মানে রুলে লেখা যাচ্ছে না, সেগুলো আমরা এক্সাম্পল দিয়ে করবো। অর্থাৎ সেগুলোকে বলা হয় যাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ যেখানে আমাদের রিলেটিভ প্রোনাউন ইউজ হবে। হু, হু ইজ দ্যাট, হুজ, এগুলাকে আমি ছকে লিখতে পারবো না, বাকি সবই মোটামুটি ছকে লিখে করানো যাবে। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দো অলদো বাট, একটা রুল গেল। দেন হচ্ছে টু টু, টু ডট ডট টু, এরকম যদি হয় তাহলে আমরা এখানে কমপ্লেক্সে লিখবো সো ডট ডট দ্যাট, এবং কম্পাউন্ডে লিখবো হচ্ছে ভেরি ডট ডট অ্যান্ড। ভেরি ডট ডট অ্যান্ড। টু অথবা ইন অর্ডার টু, টু অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব ইন বেস ফর্ম V1, অথবা হতে পারে উইথ এ ভিউ টু প্লাস আইন, যেটা আমরা অনেকেই জানি না, অনেকে আমাদের খেয়াল থাকে না, বইতে ওভাবে লেখা নেই, তবে এটাও একই রুল। টু ইন অর্ডার টু যেখানে হয় সিম্পলে, সেখানে উইথ এ ভিউ টু প্লাস আইন হতে পারে, সেক্ষেত্রে এখানে হবে সো দ্যাট একসাথে, আর এখানে হবে শুধু অ্যান্ড। কম্পাউন্ডে হবে শুধু অ্যান্ড। আমরা দেখতেছি অ্যান্ডটা প্রায় কমন লিখবো, অ্যান্ড বাট ওয়ার ইয়েট, এর মধ্যেই সীমাবদ্ধ এটা। নিচে লেখাটা দেখা যাবে নাকি নিচে না যাবে? একটু একটু একটা ওকে, থ্যাংক ইউ। টু অর ইন অর্ডার টু গেল। এরপরে আমরা লিখবো হচ্ছে বাই প্লাস জান্ট, অর্থাৎ বাইতে আসলে প্রিপজিশন বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আমরা জানি যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শুধু টু ব্যতীত। কিছু কিছু টুর পরে আইএনজি হয়, যেরকম উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড